জি, বুঝতে আপনাদের ওই যে এনটিআরসি এর নতুন দিছে দেখছেন? ওই যে কি বলে পরিপত্র, নীতিমালা। পরিপত্র হ্যাঁ মনে হ্যাঁ, হয়। আজকে ওটা প্রিন্ট করছি আমি, হ্যাঁ, স্কুলে দিলাম, স্যারকে দিলাম, তো ওই পাইছি। ওই অনুযায়ী তো আপনাদের আপাতত টেনশন থাকলো না যে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তো আইসিটি বিষয়ে সহকারী শিক্ষক যেটা, এটাতে আপনারা তো অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যেটা হচ্ছে প্রভাষক এবং এই যে ডেমনস্ট্রেটর যেটা, এই দুইটাতে পারবেন না সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেখছি স্যার, ওইটা ওই রকমই, ওই আপনার অ্যাডভান্স সার্টিফিকেটে অ্যাপ্লাই করা যাবে, তবে গ্রেডটা 11 হবে। আর যারা 4 বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা করা, হুম হুম। ওদের ক্ষেত্রে হলো গ্রেড হবে 10। ও আচ্ছা আচ্ছা, মানে দুইটা। আপনারা এখান থেকে গেলে যদি ওখানে চান্স পান তাহলে 11 গ্রেডে যুক্ত হবেন। এরপরে হ্যাঁ, 11 গ্রেড। এরপরে বিএড করলে 10-এ। বিএড করলে 10-এ। স্যার, বুঝতে পারছি, তাও ভালোই, খারাপ না। হ্যাঁ দেওয়া পরিপত্র আজকে পড়ছি, মানে কোথায় আচ্ছা, কোথায় চেঞ্জ করতে ওই হবে। যে কি দেখছেন, ওই যে যারা ওই যে দেখা গেল নৈশ প্রহরী বা কেরানি এই পোস্ট গুলাতে কি করছে? এগুলো 10, এসএসসি এসএসসি করে ফেলা আছে, অষ্টম শ্রেণী নেই। এই না? তাছাড়া এমনিতে কমিটি নিয়োগ হবে নাকি এনটিআরসি এ নেবে, এরকম কিছু কি? কমিটি নিয়োগ দেবে, তবে কমিটির তদারকি করবে বাউসি, নিয়োগ দেবে ডিসি। আচ্ছা, মানে এইটা সরাসরি এনটিআরসি এর হাতে যায় নাই, তাই তো? না না না, এটা এখনো যায়নি, তবে বাউসির তদারকিতে ডিসি নিয়োগ দেবে। ও, বুঝতে পারছি। আর এমনিতে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল বা হেডমাস্টার এরা তো এনটিআরসি এ দিয়ে হবে, তাই না? এদের বিষয়টা দুইটা বিষয়, এটা হচ্ছে যে 17 বছরের অভিজ্ঞতা, কেউ সিনিয়র টিচার হুম হুম হুম। 17 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যদি হয়, তাহলে সেও মনে করেন যে সরাসরি আহ, প্রধান শিক্ষক পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা কি মানে চাকরির পরীক্ষা নেবে ওরা নাকি কি সিস্টেমে আর কি? এনটিআরসি এর কাছে ওরা দিচ্ছে এটা, মানে এনটিআরসি এখন পর্যন্ত তাদের অপিনিয়ন জানায়নি, ও, এরকম করতে চাচ্ছে। বুঝতে পারছি। মাঝে এক গুঞ্জন শুনলাম যে মানে আর নিয়োগ হবে না, হচ্ছে কি কমিটি দিয়ে, যে হেডমাস্টার বা প্রিন্সিপাল এগুলো তো এই এনটিআরসি এ নেবে। আর অনির্বাচিত সরকার তো, ওরা মানে একটু উলট পালট যা বলছে তাই করছে, যে করুন, আর নির্বাচিত সরকার আসলে একটা ধারাবাহিকতায় চলবে। তাছাড়া এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি বা পরিপত্র কিছু জারি হয়নি? পরিপত্র বলতে আজকে যে মাধ্যমিকে নীতিমালায় পরিবর্তন, যেটা যে 20 পাতার এটা দিয়ে দিয়েছে। না, এটা তো রিকোয়ারমেন্ট যে এই যোগ্যতা আপনার থাকা লাগবে, কিন্তু মানে নিয়োগটা দেবে কি কমিটি নাকি এনটিআরসি, সেটা বলতেছি। ওইটা নিয়ে আদালত আর ইসির মধ্যে দুইটা বিষ হইতেছে। মানে হচ্ছে আদালত একবার রায় দিচ্ছে, আবার ওরা ওইটা করছে, বিরুদ্ধে আচরণ করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে ওইটা একটা আমাদের এখনো হ্যাঙ্গিং শেষ পর্যায়ে আছে। করছে না। স্যার, আমি আর পার্সোনালি আপনার সাথে কথা বলবো না, সেটা ক্লাসের ভিতর টাইম আচ্ছা, স্পেন্ড ঠিক করাটা। আছে, তাহলে পরে আমরা ক্লাস শুরু করি। ডিসপ্লে কি দেখা যাচ্ছে? জি স্যার। আজকে জয়েন করছেন 2 4 5 জন। আচ্ছা, শুরু করি। আচ্ছা, 88 নম্বর পেজ। আমরা মানে আমাদের তো থিওরি ম্যাক্সিমাম শেষ, একটা অধ্যায়, এটা লেস ইম্পর্টেন্ট যে অধ্যায়টা আছে, শেষ করতে বেশি সময় লাগবে না, এই জন্যে কয়েকটা প্রোগ্রাম যেগুলো একটু ইম্পর্টেন্ট এগুলো একটু বুঝাই দিই, যে যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। এই 88 পেজের হচ্ছে গিয়ে 5 নাম্বার যে প্রোগ্রাম, ঠিক আছে? তো এই 5 নাম্বার প্রোগ্রাম দেখেন তো, কেউ বুঝতে কোনো সমস্যা আছে কিনা এইটা? যদি না বোঝেন তাহলে শুরু থেকে শুরু করি, আর বুঝতে পারলে একটু বলেন দেখি কি বুঝতে পারছেন, বাসায় কোড কতটুকু করছেন বা কি অবস্থা সবার। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, স্যার। এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখালে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হয়। প্র্যাকটিক্যাল স্যার তো সার্কেল। প্র্যাকটিক্যাল তো করবেন হচ্ছে আপনারা পিসি, ফোনে বা পিসিতে রান করে দেখবেন যে আসলে এটা কাজ হচ্ছে কিনা। আমি তো বুঝাই দিব যদি না আচ্ছা বুঝেন। স্যার, পিসিতে কোড ব্লকটা আমি ওই যে ইনস্টল করছি, মানে ডাউনলোড করছি, বাট পরে এক্সট্রাক্ট করলাম, কিন্তু মানে
ইনস্টলেরই পাচ্ছি না, কি অপশন পাচ্ছেন না? পাচ্ছি না। কেন, ওটা একটা ইএক্সি ফাইল, ওটা জাস্ট ডবল ক্লিক করে নেক্সট নেক্সটে চলে যাবেন, তারপর ইনস্টল যেরকম কিন্তু আমি কি মানে ওরা ওইভাবে সরাসরি ডাউনলোড কিন্তু আমার কাছে মেইল চাইলে পরে মেইলে লিঙ্ক পাঠাইলো, না, পরে সেখান এরকম থেকে কোনো আমি কিছু না। ডাউনলোড। ওই যে ডাউনলোড দেওয়ার প্রসেস দেখাই দিছিলাম না, কোনো তো মেইল টেল কোনো কিছুই চায় না। কিভাবে ডাউনলোড তাহলে করবেন? মনে হয় আমার একটু ভুল হয়েছে নিয়ে গেছে ওই ওয়েবসাইট আপনি যেটা আমাকে দেখাইছিলেন ওইটাতেই। হ্যাঁ, তারপরেও আর এক কাজ করতে পারেন। ইউটিউবে হচ্ছে গিয়ে সার্চ দিবেন হাউ টু ইনস্টল কোড ব্লক, তারপরে 2025 সাল দিবেন পাশে, লেটেস্ট যেটা ওইটা আমি লিখবেন। একবার আপডেটটাই মানে না ডাউনলোড করছি, কিন্তু পরে ওইটা এক্সট্রাক্ট করছি ফাইল, কিন্তু পাচ্ছি না ওই আপনি তাহলে মানে। অন্য ফাইল, জিপ ফাইল ডাউনলোড দিচ্ছেন কি না? হ্যাঁ, আমি জিপ অথবা ওই যেটা উইনার দিয়ে এক্সট্রাক্ট করা লাগে না, তাছাড়া ওপেন হয় না ওইটা দিয়ে। উম, এটা তো শুধু একটা আচ্ছা, ওটা ইএক্সি। আমি একটু দেখলেই পারবো না, ওটা হ্যাঁ সমস্যা হ্যাঁ, ওটা আমি ওইটা ম্যানেজ। নেট থেকে একটু দেখে নিন, সমস্যা নেই। আমার জন্য এত জটিল ব্যাপার না যদিও। আর বাকি সবার কি অবস্থা? কেউ কি প্রোগ্রাম একটাও রান করে দেখছেন কি অবস্থা? মানে ফোনে হোক বা পিসিতে হোক, কেউ কি রান করছেন? মনে হয় করেন নাই, যে অবস্থা বুঝতেছি। আচ্ছা, চুপ করে থাকলে তো হবে না, একটু রেসপন্স করতে হবে। আমি তাহলে বলি, দেখেন প্রোগ্রামে কি করছে একটু বলি, দেখেন বোঝা যায় কিনা। আর এই প্রথম যে লাইন, এই লাইনটা কি ব্যাখ্যা করা লাগবে কি করছে? না স্যার, ওটা লাইব্রেরি ফাংশনের। লাইব্রেরি ফাংশন, আচ্ছা। এই যে দ্বিতীয় যে লাইন, হ্যাশ ডিফাইন পাই, অর্থাৎ কোশ্চিনটা আগে পড়ি, যে কোশ্চিন করছে কি, যে ফাংশন ব্যবহার করে আর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। ঠিক আছে। এখন প্রোগ্রাম কোশ্চিনটা দুই রকম আসতে পারতো, আসতে পারে। সেটা হচ্ছে কি, যে ফাংশন ব্যবহারের কথা উল্লেখ থাকবে না, শুরু শুরু মানে শুধু এরকম একটা কোশ্চিন থাকবে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লেখো, এই একটা কোশ্চিন। তারপরে আবার হচ্ছে গিয়ে আহ, দুই নাম্বার কোশ্চিনে এরকম আসতে পারে যে ফাংশন ব্যবহার করে। তারপরে আবার আর একটা কোশ্চিন আসতে পারে কিবোর্ড থেকে ব্যাসার্ধের মান নিয়ে মান গ্রহণ করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই যে দুই নাম্বার যে কোশ্চিনটা, এইটা আর হচ্ছে গিয়ে শুধু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এইটা হচ্ছে কি আপনি যদি দেয় তাহলে পারে এই যে ফাংশন ব্যবহার না করেও অর্থাৎ ইজিলি, অর্থাৎ আপনারা আগে করছেন না যে আমরা হচ্ছে কি মানে সেটা কি করছি, আমরা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ দিছি, তারপর ইন্টিজার মেইন নিছি, মেইন নিয়ে আপনার হচ্ছে কি ফ্লোট হচ্ছে কি নিব আর সার্কেল এরিয়া, তারপরে স্ক্যান এফ দিয়ে আর এর মান নিব, সরাসরি হচ্ছে কি এই সার্কেলের এই সূত্রটা বসায় দিব এবং এটা প্রিন্ট করব, আমাদের প্রোগ্রাম শেষ। ঠিক আছে, কি বললাম এটা কি বোঝা গেল? মানে স্যার ওইটা ফাংশন ব্যবহার না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে দুই নাম্বার যেটা দেখেন, এখানে কি কোথাও বলা আছে ফাংশন ব্যবহার করতে হবে? দুই না নাম্বার। স্যার। আচ্ছা, আর একটা কোশ্চেন যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লেখো, সেটাও তো ফাংশন ব্যবহার করার দরকার নাই। যখনই আমার উল্লেখ করবে যে ফাংশন ব্যবহার করে, তখন হচ্ছে কি আমার এই প্রোগ্রাম, আবার এই যে এই দুইটা প্রোগ্রাম দিলে পারো আপনি এইটাও লিখে আসতো ফুল মার্ক দেবে। সেই হিসাবে সেফ জোন হচ্ছে কি, এটা যদি প্র্যাকটিস করেন তাহলে যে কোনো কোশ্চেন দেখ না কেন আমি অ্যান্সার করে আসবো। কিন্তু আমি যেটার কথা বললাম সেটা কি বোঝা গেছে কি বললাম, নাকি জাস্ট আমি বুঝলাম? বোঝা গেছে স্যার। ইনক্লুড স্টুডিও। ডট এইচ। আচ্ছা, লেখা কি দেখা যাচ্ছে নাকি আর একটু বড় করব? দেখা যাচ্ছে স্যার।
আচ্ছা আচ্ছা এই যে প্রোগ্রামটা আমরা লিখতেছি এখানে ফ্লোট হচ্ছে কি ফ্লোট টাইপের তিনটা ভেরিয়েবল নিলাম এখানে আর এর মান আমি নিব ঠিক আছে এই স্ক্যান এফে তাহলে এখানে কি লিখবো বলেন তো আর এর মান নেওয়ার জন্য scan if কি বললেন কথা বেঁধে আসছে এফ নাকি না scan r হোক r না স্যার না d না পার্সেন্টেজ প্লট নিচ্ছে পার্সেন্টেজ এফ আরেকবার বলেন বুঝতে পারিনি পার্সেন্টেজ এফ এফ তে প্লট যেহেতু প্লট নিছি আচ্ছা কমা দেব দিয়ে এম দিয়ে আর আটটা নিব যেহেতু আর এর মান নিব আর এই এন্ড দিব পাশে সামনে চিহ্নটা দিব ওটাকে এন্ড চিহ্নই তো বলি আমরা ঠিক আছে এখন জি বোঝা গেছে কি করলাম আমরা ফ্লোট টাইপের জন্য এই যে এখানে এফ ইন্টিজার থাকলে হচ্ছে ডি নিতাম তারপরে ক্যারেক্টার থাকলে আলাদাই হইতো যে ক্লাসে আর কি করেছিলাম তো যাই হোক এটা যেহেতু পারেন না ডিটেলসে যাব না এরপরে আমরা হচ্ছে আর এর মান নিলাম এরপরে হচ্ছে এরিয়া তো আমরা হচ্ছে জানি পাই আর স্কয়ার হচ্ছে গিয়ে আপনার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো আর স্কয়ার মানে কি আর গুণ আর ঠিক আছে তাহলে আমরা যদি এই এরিয়ার মানটা প্রিন্ট করতে চাই তাহলে এখানে কি দিব কিভাবে প্রিন্ট করব বলেন তো এখন হচ্ছে পার্সেন্টেজ এফ দেব যেহেতু প্লট আমরা হচ্ছে প্লট নিয়ে কাজ করছি এফ দিলাম তারপরে এবার কমা দিব এবার হচ্ছে কোটেশনের বাইরে দিয়ে কমা দিব দিয়ে হচ্ছে এবার ভেরিয়েবলটা ধরাই দিব শুধু এরিয়াটা ঠিক আছে তো এখন এই প্রোগ্রাম যদি আমরা রান করি দেখি কোনো ভুল আছে কিনা রান হলো আচ্ছা এখানে একটা সাপোজ আমরা কত দিব ধরেন 2.4 দিলাম তাহলে পরে আমার দ্য এরিয়া অফ সার্কেল ইজ এই যে একটা সূত্র দিয়ে প্রিন্ট করব ঠিক আছে এখন দেখেন এই যে আমরা এই প্রোগ্রামটা লিখলাম এটা ইজি হয়েছে নাকি এই যে এটা ইজি আছে কোনটা ইজি মনে হলো বইটা দুটো তো একই কাজ করবে এটা একটু ইজি হলো কারণ এখানে আপনার হচ্ছে ফ্লোটের টোটাল ভেরিয়েবল তিনটাই হচ্ছে একবারে ডিক্লেয়ার করে দিয়েছে এজন্য এটা একটু সহজ হচ্ছে আচ্ছা
তাহলে পরে এইটা হচ্ছে অ্যান্সার হইতে পারতো যদি বলতো যে সরাসরি যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লেখো। এইটা একটা, এটা হলে এই অ্যান্সারটা দিলে হইতো। আর একটা হচ্ছে কিবোর্ড হইতে আপনার হচ্ছে ব্যাসার্ধের মান পূরণ করে বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে স্ক্যান অ্যাপ ব্যবহার করতে হবে, তাহলে এটা দিলেও হবে। কিন্তু আমার কোশ্চিনে যদি ফাংশন ব্যবহার করতে বলে তাহলে পারে আর এইটা দিলে পারে আমার ফুল মার্ক দেবে না, ঠিক আছে, কারণ এখানে আমি কোনো কোথাও ফাংশন ব্যবহার করি নাই। আর যদি আমার কোশ্চিনে শুধু এই যে এটা বলতো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লেখো, তাহলে আপনি যদি এইটা লিখতেন তাহলে আপনার ফুল মার্কে দিত, কোনো সমস্যা হতো না। তো এখন আসি যে এইখানে কি করছে আর কি। তো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা তো জানি যে ইনপুট আউটপুট অর্থাৎ স্ক্যানে প্রিন্টএফের জন্য এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। তো এর পরের যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে হ্যাশ ডিফাইন পাই 3.1416, এটা কি কেউ কি বলতে পারবেন? এটা পায়ের মান পায়ের মান দিয়ে পায়ের মান তো 3.1416 এটা তো জানি, কিন্তু হ্যাশ ডিফাইন পাই এটা আর কি জন্য দিল? আমরা যেমন এই যে প্রোগ্রামে হচ্ছে পায়ের মান ভিতরে দিয়ে দিলাম, এই যে এখানে দিলাম, ওটা উপরে কি জন্য দিল? আমার কথা বুঝতে পারছেন? আমরা এই যে প্রোগ্রাম আমরা হ্যাশ এই যে মেন ফাংশনের ভিতরে আমরা পায়ের মান ডিক্লেয়ার করিনি, জি জি কিন্তু দেখেন এখানে শুরুতেই করছে হ্যাশ দিয়ে। তো এইটার মানে হচ্ছে গিয়ে মানে মেনলি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছে, ঠিক আছে। কনস্ট্যান্ট তো আমরা বুঝি যে এটার মান হচ্ছে অপরিবর্তিত থাকে, তাই না? জি আর এটাকে বলা হচ্ছে গিয়ে ম্যাক্রো কনস্ট্যান্ট কোড, ঠিক আছে। অর্থাৎ এই কোডের মধ্যে আমি হচ্ছে গিয়ে যেখানেই পাই পাবে, অর্থাৎ এই যে দেখেন এখানে আমি পাই ব্যবহার করছি, এই পায়ের এইটা 3.1416 দ্বারা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেছে কি হলো এখানে? জি আর হ্যাশ রিপ্লেস আপনি যেটা ব্যবহার করলেন ওইটাও তো মান তো ডিক্লেয়ার করিয়ে দিলেন, ওইটাও তো 3.1416ই ব্যবহার করা হবে এটা মানে ভেরিয়েবলে জাস্ট আমি মানটা রাখছি, ঠিক আছে। জি এটা একটা ভেরিয়েবল, তার ভিতর মান করছি, কিন্তু এটা মানটা যেটা এখানে করছে সেটা হচ্ছে কি এটা ম্যাক্রো কনস্ট্যান্ট বলে। আর এই যে হ্যাশ ডিফাইন যেটা, এটা কম্পাইলারকে বলে দেয় মানে এর মান হচ্ছে রিপ্লেস করতে হবে এর মধ্যে, অর্থাৎ মেইন মানে প্রোগ্রামের মধ্যে যেখানেই এই পাই পাবে সেখানেই হচ্ছে গিয়ে এই পাইটা 3.1416 দ্বারা রিপ্লেস করতে হবে, মানে একটা ওরা স্টাইলে করছে আর কি, মানে জিনিসটা জি কিরকম বোঝায় এটা আমি আর কি বলতেছি। তারপর দেখেন এখানে হচ্ছে ভয়েড সার্কেল দিয়ে এই যে এখানে হচ্ছে ক্লোন দিছে, তারপরে আবার ভয়েড সার্কেল দিছে। এই দেখেন দুইটা জিনিস প্রায় একই না, শুধু একটা সেমিকোলন আছে আর একটা নাই, এই তো। জি ওইটা ফাংশন উপর একটা ফাংশন ডিক্লেয়ার করছে, পরে ফাংশনের কাজ করছে এরকম। মেনলি হচ্ছে গিয়ে ফাংশন কোনটা সেটা হচ্ছে এটা হচ্ছে ফাংশন। আর এইটা যেটা এটা হচ্ছে গিয়ে বলা যায় যে কম্পাইলারকে বলে দিচ্ছে যে ভাই তুমি ভয় পাইও না, নিচে ফাংশন আছে, ঠিক আছে, ব্যাপারটা জি এরকম। তো এখানে আমাদের কোশ্চিনে যেটা বলতেছে যে ফাংশন ব্যবহার করে, সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু, এই ফাংশনটা আমরা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে করছি, ঠিক আছে। তো এখন ফাংশন তো আমি ইচ্ছা মতোই নাম দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ আপনি ইচ্ছা, এটা জাস্ট বোঝার জন্য দিছে। আপনার এই যে পায়ের মান ইচ্ছা করলে আপনি হাতি ঘোড়া যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু সেটা তো মিনিংফুল হইলো না, অর্থাৎ দেখে তো জি কেউ বুঝলো না, তাই না? জি তো এই যে সেমিকোলন দিয়ে যেটা করছে এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ফাংশন প্রোটোটাইপ বা ডিক্লিয়ারেশন করছে, ঠিক আছে। আর নিচের যেটা এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার আহ, মানে বৃত্তের যে মেন ক্ষেত্রফল আমরা করব, রেডিয়াসের মান নিয়ে যেটা আমরা বের করবো এই পার্টটা এখানে, অর্থাৎ ফাংশন মেন অর্থাৎ সার্কেলের ফাংশন যেটা যেখানে ক্রিয়েট করতে বলছে সেটা এখানে আমরা ক্রিয়েট করছি। আচ্ছা এর পরের লাইন যেটা করছে এটা হচ্ছে গিয়ে ফ্লোট টাইপের দুইটা হচ্ছে ভেরিয়েবল নিছে, একটা আর আর একটা হচ্ছে সার্কেল এরিয়া। এটা আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন, এটা তো জানেন। জি জাস্ট আপনার বোঝার সুবিধার ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে আহ, করছে যে তো এখানে সার্কেল এরিয়া দিলে পরে আমার বুঝতে সুবিধা হবে যে মূলত কি করছে। আচ্ছা এখানে প্রিন্টএফ দিয়ে একটা মেসেজ শো করছে, ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, অর্থাৎ আমি ইউজারকে বলতেছি যে আমার একটা রেডিয়াসের মান তুমি দাও। স্ক্যানএফ দিয়ে আমি এই যে আর যেটা এই আর এর এই মানটা আমি নিলাম স্ক্যানএফ দিয়ে, এটা তো আমি বুঝছি তাই না? এরপরে এখানে যে ভেরিয়েবল নিছি এটা হচ্ছে সূত্র ফেলাই দিছি পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর ইন্টু আর, আর ইন্টু আর মানে আর স্কোয়ার, ঠিক আছে।
পরে ওই যে আমরা এই প্রোগ্রামে যেটা করলাম এই সেম কাজ এখানে করছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি এই যে প্রিন্ট করে দিছে, এই যে এত বড় নাম দিলে না দিলেও জাস্ট এরিয়া দিলেও হইতে হয় আপনার সুবিধা মতো, বা এখানে আর বা এখানে আপনার ইচ্ছা যে কোনো টাইপের জিনিস দিয়ে আপনি করতে পারেন। মেন থিমটা বুঝতে পারলেই হলো। এখানে আমাদের ফাংশন শেষ করলাম। এখন আসেন এই যে ভয়েড মেইন, আপনাদের কি মাথায় এই কোশ্চেনটা আসছে যে আমি যে আপনাদের শুরুতেই বলছিলাম যে মেইন ফাংশন হচ্ছে গিয়ে আমরা যে কয়টা প্রোগ্রাম করছি মেইন ফাংশন শুরুতে থাকে না, ইন্টিজার মেইন, মনে পড়ে? জি স্যার, জি, ইন্টিজার। ফাংশন তো প্রথমেই থাকতো। কিন্তু এটা নিচে কি জন্য, কি মনে হয় প্রোগ্রামে কি ভুল আছে, না আমরা আগে ভুল করছি? আচ্ছা, উত্তরটা হচ্ছে গিয়ে কম্পাইলার আপনার প্রোগ্রাম কোড যেটা লিখতেছি এটা শুরু থেকে আস্তে একটা একটা করে পড়ে পড়ে নিচে পর্যন্ত যাবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে মেইন ফাংশন যেটা, এটা আপনি শুরুতে লেখেন, প্রোগ্রাম লেখার শুরুতে লেখেন, মাঝে লেখেন বা শেষে লেখেন, কোনো কিছু যায় আসে না, ও যেখান থেকে মেইন ফাংশন পাবে ওইখান থেকে শুরু করবে, ঠিক আছে। এটা হচ্ছে কি, আর এই যে ভয়েড মেইন যেটা দেখতেছেন এটা হচ্ছে কি আগের নিয়ম অনুযায়ী, ঠিক আছে, অর্থাৎ পুরনো স্টাইলে, অর্থাৎ আমরা যে বইগুলা হচ্ছে কি দেখবেন যে পুরাতন বই বা আমরা যেগুলাই করতেছি এগুলা ভয়েড মেইন দেখে, কিন্তু আপডেট যে নিয়ম সেটা হচ্ছে কি, অর্থাৎ আধুনিক বা হচ্ছে স্ট্যান্ডার্ড যে নিয়ম সেটা হচ্ছে কি ইন্টিজার মেইন লেখা, ঠিক আছে। তো এখানে ইন্টিজার মেইন দিলেও প্রোগ্রাম রান হবে, সমস্যা নেই। তো এরা ভয়েড মেইন দিছে, ভয়েড মেইনও দিতে পারেন। তো এই ভয়েড মেইনের মধ্যে আমরা এই যে ফাংশন যেটা, এই যে ভয়েড সার্কেল যেটা, এটা হচ্ছে কি এখানে কল করে নিছি, ঠিক আছে। কল করে নিলাম, নেওয়ার পরে গেট সিএস এর কাজ হচ্ছে কি এই যে আমরা যেটা বলছিলাম যে এই যে আমরা প্রোগ্রাম যখন রান করতেছি এক্সট্রা যে লেখাগুলো আসবে, এক্সট্রা এই যে প্রসেস রিটার্ন, এই লেখাগুলো নর্মালি আসে না, ঠিক আছে। তো যাই হোক, তো এই হচ্ছে গিয়ে এই ফাংশন ব্যবহার করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। তো এটা বুঝতে কি কারোর কোনো অসুবিধা হয়েছে? যদি না থাকে তাহলে আমরা পরবর্তী প্রোগ্রামে যাব। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। আচ্ছা, কে কে অ্যাটেন্ড আছেন একটু এই সিরিয়াল ওয়াইজ বলেন তো। 3 স্যার। 3, তারপরে 13, 13, স্যার 8 স্যার 8, স্যার 6 দিয়ে 14 স্যার। হাসান ওয়াহিদ স্যার। 6, স্যার 14 14, 8, এই কয়জনই? 11 স্যার। 11, 2, 4, 6 জন। আর তো মনে হয় কেউ বাকি নাই। স্যার 17 উজ্জ্বল, 17 তো না 13। বাদ গেলেন যদি যে থাকেন তাহলে বলেন। আচ্ছা, নাই। আচ্ছা, এই প্রোগ্রামে তাহলে ধরতেছি যে বুঝতে পারছেন, তাহলে আমরা চলে যাব আরো আগের অধ্যায়তে। এই যে 70 নাম্বার পেজের 16 নাম্বার প্রোগ্রাম আর 17 নাম্বার প্রোগ্রাম, এই দুইটা দেখব। তো আসেন আমরা হচ্ছে গিয়ে এটার উচ্চারণ কি হবে বলেন তো, ফিবোনাক্কি না ফিবোনাচ্চি? স্যার ফিবোনাচ্চি তো পড়তাম। হ্যাঁ, ফিবোনাচ্চি। তো এই সিরিজ কি জানেন কিভাবে এটা হয়, মানে সিরিজের কেমনে কি? জি স্যার, প্রথমে 1 নেওয়া, তারপরে 1, তারপর 1 আগে 1 2 যোগ, তারপর 2 আর 1, তারপরে আছে আবার এইভাবে পরবর্তী সংখ্যাগুলো আর কি যোগ আকারে চলতে থাকে। মানে প্রথম সংখ্যাটা এবং পরের সংখ্যার যোগফল আর কি পরে চলতে থাকে। হ্যাঁ, তো আমি একটু লিখে নিই প্রোগ্রাম বোঝানোর আগে। সেটা হচ্ছে গিয়ে
F1 এ হচ্ছে গিয়ে 0 ধরছি, এই যে দেখেন এখানে হচ্ছে F1 0 ধরছি, F0 হচ্ছে কি 0 ধরছি, F1 হচ্ছে 1 ধরছি। এটা আমি জাস্ট লিখতেছি। হচ্ছে কি 1। কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যাই হোক। তো উনি যে কথাটা বললো সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে দুইটা মান আমি নেব, 0 আর 1, সেই 0 আর 1 যোগ করব, 1 হবে, সে একটা চলে আসবে এখানে, সাথে আর 1 যোগ করব, 2 হবে, অর্থাৎ এই যে এই একটা, অর্থাৎ এই 1 চলে আসবে এখানে, আর এই একটা যাবে এখানে, ঠিক আছে। তারপরে আমার এই একটা চলে আসবে এখানে, আর এই 2 চলে আসবে এখানে, এই দুইটা যোগ করে 3 হবে। তারপরে এই 2 চলে আসবে এখানে, এই 3 চলে যাবে এখানে, ঠিক আছে, এরকম 5। এই হচ্ছে গিয়ে ফিবোনাচ্চি যেই সিরিজ, সেটা এটা বোঝা গেছে যে এটা কি করলাম বা কি হলো, মেন থিম যেটা, মানে আমরা কি প্রোগ্রাম করতে যাচ্ছি, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার 1 2 3 5 আসছে, 4 তো আসে নাই স্যার, তাই না? না না না, এটা হচ্ছে এরপরে যেটা, সেটা হচ্ছে কি যে 3 + 5 আসবে, 3 + 5 8 তারপরে দেখা যাচ্ছে 8 হয়ে যাবে। 8 হয়ে যাবে, এরকম না যে 1 2 3 4 আসা লাগবে, এরকম না। এরপরে যেটা সেটা হচ্ছে 5 + 8। স্যার এটা কি অনেকটা ওই সমান্তর ধারার অঙ্কের মতো নাকি? আমরা ওই চ্যাপ্টারের অঙ্কতেই তো মনে হয় করতাম এটা, বলতে পারেন। এটা এটা ধারার অঙ্ক পড়ছিলাম তো করতাম না স্যার সায়েন্স আমরা? টিউশন বইতে। হ্যাঁ, সরি, ওইটার মতো মনে হচ্ছে আমার আর কি। ধরেন ওই টাইপের, আপনি যেটা ধরে শান্তি পান। আচ্ছা, তো দেখেন এই প্রোগ্রামটা, মানে আমরা মেইনলি এই প্রবলেমটা সলভ করব প্রোগ্রাম দিয়ে, ঠিক আছে। তো আসেন কি করলাম, সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা তো জানেন ইনপুট আউটপুটের জন্য স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেটা, এটা হচ্ছে আমরা দিয়ে নিই। তারপরে প্রত্যেকটা প্রোগ্রামের ফাংশন, অর্থাৎ শুরু থাকবে, মেন ফাংশন এখান থেকে শুরু হবে। তো এই যে এখানে ইন্টিজার I, f0 = 0, f1 = 1 আর ফিবো, এই চারটা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের আমি ভেরিয়েবল নিলাম। এখন এই আইটা নিচি হচ্ছে গিয়ে আমি লুপ নিয়ে কাজ করার জন্য, দেখেন এখানে ফর লুপ ব্যবহার করছি, এই আইটা নিচি লুপের কাজের জন্য, ঠিক আছে। আর f0 যেটা, এটা আমি হচ্ছে কি করছি, f0 শুরুতেই আপনার হচ্ছে গিয়ে মানে ফিবোনাচির যে মানটা, অর্থাৎ হচ্ছে গিয়ে 0 আর 1 দিয়ে শুরু করব, এই জন্য আমি হচ্ছে f0 = 0 রাখছি, আর f1 = 1 রাখছি, ঠিক আছে। আর এই ফিবো যেটা, এটা হচ্ছে গিয়ে আমার যে এই যে যোগফল যেটা, এই যোগফলগুলো আসবে, এটার মান রাখার জন্য আমি হচ্ছে এটা রাখছি, ঠিক আছে। তো বোঝা গেল আমরা এই চারটা ভেরিয়েবল কি জন্য ডিক্লেয়ার করছি। এরপরে আসেন, সেটা হচ্ছে প্রিন্টএফ দিয়ে আমি হচ্ছে গিয়ে ইউজারকে বলে দিচ্ছি যে তুমি কোন পর্যন্ত এই সিরিজটা চাচ্ছ, ঠিক আছে। তো এখানে প্রশ্নটি বলছে কি যে হচ্ছে গিয়ে 10টেই, ঠিক আছে, 10 পর্যন্তই করতে হবে। এই জন্য আমার এখানে ফর লুপে আমি এটা ইনিশিয়ালাইজেশন করছি, আর 10, এই লুপটা চলবে আপনার হচ্ছে গিয়ে 10-এর সমান বা 10-এর কম, ঠিক আছে, এ পর্যন্ত চলবে, আর মান হচ্ছে এক এক করে বাড়বে, ঠিক আছে। তো এর মধ্যে আমি এই যে লাইনটা লিখছি, এটার মানে হচ্ছে গিয়ে পূর্বের দুইটি সংখ্যা যোগ করে নতুন একটা ফিবোনাচ্চি সংখ্যা তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ যে কাজটা আমরা এই যে এটা করলাম, শুরুতে 0 আর 1 ডিক্লেয়ার করে নিছি, অর্থাৎ পূর্বের দুইটা মান যোগ করে এটার মধ্যে রাখতেছি।
আর তারপরে হচ্ছে কি প্রিন্টএফ দিয়ে এইটার হচ্ছে মান আমি প্রিন্ট করার জন্য এখানে প্রিন্টএফ ব্যবহার করছি, ঠিক আছে। এখন এই যে দুইটা লাইন f1 ইকুয়াল টু f0, f0 ইকুয়াল টু ফিবো, এটার কাজ কি করছে সেটা হচ্ছে কি এই প্রথম যেটা করছে এই লাইনটা মেনলি হচ্ছে কি পুরানো মানে যে মানটা সেটা হচ্ছে গিয়ে f0 মধ্যে রাখছে, ঠিক আছে। আর f0 মানটা এই ফিবোর মধ্যে রাখছে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে এই যে আমরা যে কাজটা করতেছি যে এই মানটা আমি এখানে নিয়ে আসতেছি এবং এইটা এখানে নিয়ে আসতেছি, এই যে কাজটা করতেছে এর পিছনে এই লজিকটা এখানে কাজ করছে, ঠিক আছে। পরে এই ফর লুপ এখানে ক্লোজ করছি এবং লাস্টে রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করছি। তো বুঝতে পারছি এটা কি করলো। স্যার প্রিন্ট এফে ওই যে %d/t এটার অর্থ কি? /t স্ল্যাশ টির অর্থ চলেন দেখি কি করে। কিছু তো এক্সট্রা কোনো পরিবর্তন চলে আসছে? এই যে স্পেস নেয়, এই যে দেখছেন এখানে হচ্ছে এই করতেছে, হয়তো আর একটা ক্যাপ টাইপের কিছু একটা, বোঝা গেল কি হলো? এই জি স্যার, একটা স্পেস বা ট্যাব টাইপের। হ্যাঁ হ্যাঁ, এটা সাপোজ আমি দিলাম না, তখন যদি আমি রান করি তখন এই যে দেখেন এখানে লেখার অপশন আসতেছে, আর ওটা দিলে দূরে আসতেছে। তো এটা করতে করতে যেটা বাদে সেটা রান করে দেখবেন বা গুগলে দেখবেন কি অবস্থা। আচ্ছা, এরপরে আমরা এটা দিয়ে মোটামুটি শেষ করব। সেটা হচ্ছে কি বলতেছে কি n সংখ্যক সংখ্যার যোগফল ও গড় নির্ণয়, ঠিক আছে। অর্থাৎ n সংখ্যক সংখ্যা বলতে কি যে এই টাইপের, সাপোজ আমি যদি বলি 5টা সংখ্যা, n এর মান যদি 5 দিতাম তাহলে এখানে 4 যোগ 5 এরকম হতো, ঠিক আছে। এখানে আপনি ইচ্ছা করলে 1000ও দিতে পারেন, আপনি মনের মতো দিবেন, এটা প্রোগ্রাম রান করে দেখাবে, ঠিক আছে। অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ, তো ওই প্রোগ্রামটা মেন কি করছে এই রকম যোগ একটা বের করবে এবং এর গড় বের করবে, ঠিক আছে। অর্থাৎ n সংখ্যক সংখ্যার যোগফল ও গড় নির্ণয় প্রোগ্রাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি একটু যেটা আসলে বলার কিছু নাই, এটা তো অলরেডি জানেন। এখানে কি করছে সেটা হচ্ছে কি n যে এই লুপের জন্য i নিছি, ঠিক আছে। n যেটা n এর মান আমি হচ্ছে এখান থেকে নিছি, ইউজারের কাছ থেকে শুনতে চাচ্ছি যে তুমি কত পর্যন্ত, যেমন এই যে এখানে হচ্ছে বলতেছে কি যে সি প্রোগ্রামের সাথে 15টি ডাটা, তার মানে এই যে n এর মান হচ্ছে কি 15 হবে, ঠিক আছে। এখানে n ইজ ইকুয়াল টু 15 আগে সেট করে দিতে পারেন যদি এরকম নির্দিষ্ট থাকে, কোশ্চেনের উপর নির্ভর করে আমার অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে এভারেজ কি করব, আমার এখানে যেহেতু গড় নির্ণয় করতে বলছে সেহেতু এভারেজ নামে আমি আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এটা ইচ্ছা করলে আপনারা এভারেজটা ফ্লোট দিয়ে করতে পারেন, কারণ এভারেজটা দশমিকে আসতে পারে। আবার এখানে ওরা আবার এরকম করতে পারে যে আমি ইন্টিজার মান নেব, ফ্লোট আসলেও আমি নেব না, সেক্ষেত্রে ওরা ইন্টিজার ডিক্লেয়ার করছে। আর হচ্ছে কি সামের যে কাজটা সেটা হচ্ছে কাজ হবে হচ্ছে যোগফল ধরে রাখা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা ইউজারকে মেসেজ দিলাম যে তুমি n এর মান দাও, ইউজার স্ক্যানএফ এর মাধ্যমে প্রোগ্রামকে একটা ভ্যালু দেবে, দেওয়ার পরে আমরা হচ্ছে ফর লুপে চলে যাব। ফর লুপে যে কি হবে যে এই যে এখানে এই লাইন দিয়ে কি বলছে কেউ কি বলতে পারবেন? মানে আমি মান নেওয়া শুরু করব প্রথমটি থেকে, এবং হচ্ছে যতক্ষণ না আমি মানে n সংখ্যক হবে ওই সমান বা তার কম পর্যন্ত হ্যাঁ, নিতে অর্থাৎ থাকবে একটা করে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমি মান মানে কাউন্ট শুরু করব 1 থেকে, ঠিক আছে। 1 থেকে শুরু করব এবং হচ্ছে কত পর্যন্ত কাউন্ট হবে সেটা হচ্ছে n এর সমান বা n এর কম পর্যন্ত, ঠিক আছে। আর বাড়বে এক এক করে, এই হচ্ছে এই লাইনটা বুঝাইছে। এরপরে দ্বিতীয় যে লাইন সেটা হচ্ছে গিয়ে প্রতিবার i এর মান সামের সাথে যোগ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ
এই সামের সাথে যোগ করতে হবে। যেমন হচ্ছে এই যে প্রোগ্রামটা এই যে এটা এরকম, যেটা হচ্ছে যে একের সাথে 2 যোগ করলে 3 হয়, 3 এর সাথে এই যে এক এক করে বাড়বে আর এক এক সামের মান হচ্ছে যোগ হতে থাকবে, ঠিক আছে? এটা লাইন। আর এভারেজ কি হবে, আমার টোটাল যে সামটা আসবে সেটা এই n সংখ্যক, অর্থাৎ এখানে যদি 15 দিই তাহলে 15 দিয়ে ভাগ হবে, অর্থাৎ যে কয়টা 10টা যদি সংখ্যা দিই তাহলে কয়টা সাম 10টা সংখ্যার যোগফল ভাগ 10, সেটা হচ্ছে এভারেজ আসে, ঠিক আছে? এখন আমার এটার জন্য দুইটা প্রিন্টএফ ব্যবহার করছি। একটা হচ্ছে জাস্ট মেসেজ শো করার জন্য যে দ্য সামেশন অফ এত, এটা হচ্ছে এই যে পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজার টাইপের আমি করছি, এবং সাম কোনটা প্রিন্ট করবো, এই সামকে, যেহেতু এখানে সাম দিলাম। এবং পরবর্তীতে আরেকটা যেটা মেসেজ শো করবো যে এভারেজ, দ্য এভারেজ অফ এত, এটা হচ্ছে, এটাও আমরা এই যে এভারেজ হচ্ছে ইন্টিজার টাইপের নিচ্ছি, সেই ইন্টিজার টাইপের এটা দিলাম এবং এভারেজ করলাম, এবং লাস্টে আমার রিটার্ন 0 হয়ে বের হয়ে আসবে। এই হচ্ছে প্রোগ্রাম। ইজি ছিল না এটা? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি যে কয়টা প্রোগ্রাম দেখলাম, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই বা এই লজিকেই আসবে। তো আপনারা হচ্ছে বাসায় আরও প্র্যাকটিস করবেন। তো এই হচ্ছে গিয়ে প্রোগ্রামিংয়ের মোটামুটি আমরা শেষ করলাম। এখন আমরা লাস্টের যে অধ্যায় সেটা হচ্ছে কি একটু দেখবো, মানে মোটামুটি লেস ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, জাস্ট দাগায় দেওয়া। আচ্ছা, প্রোগ্রামিংয়ের মেমোরি ম্যানেজমেন্ট, অর্থাৎ আমার যে এই যে সাপোজ আমি যে অপারেটিং সিস্টেমটা আমি ব্যবহার করতেছি, এই অপারেটিং সিস্টেমে তো হাজার হাজার লাইন কোড, বা দেখবেন যে যখন উইন্ডোজ দেন তখন হচ্ছে গিয়ে পেন ড্রাইভ বুট করলে অ্যারাউন্ড 3-4 GB ফাইল হচ্ছে। তার মানে এর মধ্যে আরও গ্রাফিক্যাল আরও অনেক ব্যাপার স্যাপার থাকে, সেটা আলাদা কথা, কিন্তু আমি যে একটা প্রোগ্রাম রান করব, সেই প্রোগ্রামটা তো একটা জায়গা থাকবে। তো এই যে ব্যাপারগুলো, সেখানে জায়গা নিতে গেলে ওভারলোড হবে বা কোন ওয়েতে মেমোরি ম্যানেজমেন্ট হবে, এই ব্যাপারে এখানে আলোচনা করছে। তো মেইনলি হচ্ছে কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর এখানে আলোচনা করছে। তো সেটা হচ্ছে জিনিসটা কি একটু বলি, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর হচ্ছে কি একটি বিশেষ ধরনের ফাংশন যা ক্লাসের অবজেক্ট তৈরির সময় আপনার মূলত স্বয়ংক্রিয়ভাবে কল করে। এটি সাধারণত ক্লাসের ডাটা কি বলে মেম্বার ইনিশিয়ালাইজেশন করতে আপনার ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এর প্রকারভেদ আবার 3 রকম। এই কনস্ট্রাক্টরকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, আর কপি কনস্ট্রাক্টর। তো এগুলোর বৈশিষ্ট্য একটু পড়তে হবে। তো ডিফল্ট কনস্ট্রাক্টর কোনগুলো, কোনো প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর তৈরি করে, ঠিক আছে? আর প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর এক বা একাধিক প্যারামিটার সহ কনস্ট্রাক্টর তৈরি করবে। আর কপি কনস্ট্রাক্টর হচ্ছে গিয়ে একটি অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট তৈরিতে ব্যবহৃত হবে। তো যাই হোক, কত আমাদের না জানলেও হবে, আমাদের নর্মালি এই যে আপনার সিনট্যাক্স করতে হয় আর বৈশিষ্ট্য, আর এখানে এই সংখ্যাটা আর কি, ঠিক আছে? আর ডিস্ট্রাক্টর হচ্ছে গিয়ে, ডিস্ট্রাক্টর চেনার একটা উপায় হচ্ছে এই যে এই এই চিহ্ন থাকে, ঠিক আছে? এই যে এইটা, অর্থাৎ এই যে এইরকম চিহ্ন থাকে, এটা দেখলে বুঝতে হবে ডিস্ট্রাক্টর। এটার কাজ হচ্ছে গিয়ে, এটাও একটা ফাংশন যা হচ্ছে গিয়ে অবজেক্ট ধ্বংস হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে কল করে, ঠিক আছে? তো একটি অবজেক্টের মেমোরি ক্লিন আপ করার জন্য সাধারণত এইটা ব্যবহার করা হয়। আর অপারেটিং ওভারলোডিং, এটা একটু দেখতে হবে। সেখানে কনসেপ্ট এটা করতে হবে। আচ্ছা, এখানে 4 রকম দিছে, ডিফল্ট, প্যারামিটারাইজড আর ডাইনামিক।
সংজ্ঞা তো আগেই করছে, এটা জাস্ট সিনট্যাক্স, এটা একটু দেখবেন। মানে এই কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর হচ্ছে কি আপনার হচ্ছে সংজ্ঞা, তারপরে সিনট্যাক্স আর বৈশিষ্ট্য, এগুলো পড়তে হবে। আর এটা প্রোগ্রাম আপাতত দরকার নাই। তো এই হচ্ছে কি আপনাদের সি প্রোগ্রামিং গেল, আপাতত আর মনে হয় অধ্যায় নাই। আচ্ছা, তো সি নিয়ে কি আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার এমনিতে একটা প্রোগ্রামিং এর একটা রানিং এর একটা প্রশ্ন ছিল, প্রোগ্রামিং রানিং এ, এটা এখানে মানে যে কোনো একটা প্রোগ্রাম রান করতে গিয়ে আর কি। স্যার ওই যে যেমন আছে একটা প্রোগ্রাম রান করার পরে আপনার আছে একটা ডাটা ইনপুট দিচ্ছেন, প্রোগ্রাম রান করছেন, তারপরে নতুন ডাটা ইনপুট করার জন্য আবার আগের রান করা প্রোগ্রামটাকে ক্লোজ করে নতুন আর কি প্রোগ্রামই আছে, এটা না করে স্যার প্রোগ্রাম রান করে যেমন ওই যে রেজাল্টে বারবার আর কি ডাটা ইনপুট করা যায় না একই রান থেকে? এটা হচ্ছে কি যায় না, কারণ হচ্ছে আপনার যখন এটা ওই যে আমি প্রথম যখন আহ, আপনার সি প্রোগ্রামিং এ যখন কোড করে দেখাইছিলাম তখন হচ্ছে গিয়ে মনে আছে কিনা যে সি এর মধ্যে এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে একটা ফাইল আমি যখন এই যে সার্কেল নামে একটা আজকে যে প্রোগ্রামটা করলাম, সার্কেল জি সার্কেল সি নামে এক প্রোগ্রাম করছি, এটা দেখেন অবজেক্ট ফাইল হয়েছে আর একটা এক্সিকিউশন ফাইল হয়েছে। তো প্রত্যেকটা ফাইল যখন আমি দেখেন সির এগেনস্টে তারও দুইটা ফাইল এক্সট্রা করে হয়েছে। তো আমি যখন হচ্ছে কি এটা প্রোগ্রামটা রান করতেছি তখন এক্সিকিউট হচ্ছে, তো এটা যদি না কাটেন নতুন করে তো আর হবে না। দেখেন এখানে যদি আমি একটা মান আমি ইন্টার করে দেওয়ার পরে এখান থেকে আছে প্রেস সেমিকি টু কন্টিনিউ, অর্থাৎ এখানে আর যাবেই না। এখানে জাস্ট আমি যে কোনো দেখেন আমি মাউসে হাত দিচ্ছি না বা যে কোনো জি। ইন্টারও না দিয়ে আমি সাপোজ যে কোনো একটা বাটনে চাপ দিলে এটা চলে যাচ্ছে। স্যার ওটা একটু ই করছে যে ওখানে যদি আবার মানে ডাটা ইনপুট করার কোনো অপশন থাকতো। এটা আপনি নিজে একটু তাহলে গুগল সার্চ দিয়ে দেখেন যে যায় কিনা, বা আদার্স কোনো ফাংশন ব্যবহার করে ই করা যায় কিনা। তবে আমি যতটুকু দেখছি যে বা ওইরকম দরকার হয় নাই কখনো যে অর্থাৎ কম্পাইলার নিয়ে সময় দেওয়া আর কি, যেটা বলে এটা তো নর্মাল কম্পাইলারের একটা ফিচার হইতে পারে যে আমি হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি, তবে এইরকম আপনি লুপ ব্যবহার করে যখন মান আমি দিতেই থাকবো সেটা আলাদা ব্যাপার হইতে পারে। কিন্তু আমি যখন এই প্রোগ্রামটা আমি করতেছি তখন জাস্ট একটা মান নেওয়ার জন্য আমি এই প্রোগ্রামটা বানাইছি। তো আমি একটা মান জাস্ট নিলাম, নেওয়ার পরে আমার জাস্ট রেজাল্ট শো করবে এবং প্রোগ্রামটা শেষ হবে। ঠিক আছে, এরকম আর কি ব্যাপার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? অ্যাটেন্ডেন্স কি সবার কমপ্লিট হয়েছে? কেউ কি বাকি আছে অ্যাটেন্ডেন্স? পরে জয়েন করছেন কেউ? আচ্ছা, তাহলে পরে মোটামুটি আমাদের 7টা অধ্যায় শেষ হলো এবং আপনাদের পরীক্ষা থাকবে সি এর উপরে যে ওই 15 তারিখে। ঠিক আছে, ওই সপ্তাহে সম্ভবত আপনাদের মানে একটা ডেটে পরীক্ষা দিবেন আর বাকি 2 ডেটে হচ্ছে ক্লাস হবে, যেহেতু সময় নেই। তো আগামী দিন আমরা হচ্ছে গিয়ে আপনাদের আগামী ক্লাস হবে হচ্ছে আবার কি বার, রবিবারে 2 তারিখে হচ্ছে আপনাদের ক্লাস। ঠিক আছে, তো তখন আমরা হচ্ছে নতুন একটা শুরু করব, সেটা কি শুরু করা যায়? কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি আছে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে আর ডিজিটাল সিস্টেম আছে, কোনটা করবেন? এই তিনটার ভিতরে হচ্ছে কঠিন কোনটা? ভাবলে সবই কঠিন, ভাবলে সবই সহজ। আমার কাছে তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে মাই স্কেল দিয়ে করে নাকি অন্য কোনো ভাবে?
মাইস্কেল দিয়ে তো করতে হয়, ওখানে কিছু ওই যে আছে এসকিউএল কুইরি করে কোয়েরি করে, হ্যাঁ, ওই ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা। হ্যাঁ হ্যাঁ এগুলাই মেন। এই ধরনের। ওই তারপরে আপনার হচ্ছে গিয়ে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় হ্যাঁ, সবকিছু। টেবিল ক্রিয়েট করা, টেবিলে হচ্ছে ভ্যালু অ্যাড করা, এইগুলা। হ্যাঁ হ্যাঁ তা এটা খুব একটা কঠিন হবে না। তাহলে হচ্ছে এর ভিতরে কি এই কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটির ভিতরে কি কোনো কোডিং আছে বা না এরকম না কিছু? না, এখানে হচ্ছে কি আপনার থিওরি যেমন হচ্ছে নেটওয়ার্ক কাকে বলে, ও, নেটওয়ার্কের যে প্রকারভেদ, আদার্স আরো এই টাইপের। তাহলে তাহলে এটা তো আরো ইজি। ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে কি আছে তাইলে? ওয়েব ডেভেলপমেন্ট এটা আপনাদের প্র্যাকটিক্যাল, এটা না তো, হুম, থিওরি না। এটা প্র্যাকটিক্যাল। তাহলে আর কি আছে, তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর ডিজিটাল সিস্টেমে দুইটা আসলে ডাটাবেসটাই শেষ করি। ঠিক আছে, তাহলে আগামী তো ক্লাসে এইবারে স্যার সাবজেক্ট আমাদের মনে হয় একটা কম, 6টা সম্ভবত। এবার তো 4টা হবে। সরি, 4টা, চারটা সরি। জি জি আগে ছিল 5টা, এবার 4টা, সেটা বলছি। জি জি। তো তাহলে আমরা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট আমরা ইনশাল্লাহ স্যার প্র্যাকটিক্যাল কয়টা স্যার? প্র্যাকটিক্যাল এখানে তো আমি এই বইতে জাস্ট একটা দেখতেছি যে ওয়েব ডেভেলপমেন্ট আপনাদের প্রথম ক্লাসে হচ্ছে, এটা প্রথম ক্লাস দেখেন, প্রথম ক্লাসে আপনাদের যে সিলেবাস আছে ওইটা নিয়ে আলোচনা করা হয়েছে তো। প্র্যাকটিক্যাল বলতে হচ্ছে এটা ওয়েব ডেভেলপমেন্ট টোটালি প্র্যাকটিক্যাল, আর প্রতিটা সাবজেক্টের সাথে তো প্র্যাকটিক্যাল আছেই। হ্যাঁ হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল নিয়ে ওই যে অফিসের যে ক্লাস নেওয়া বা কি অবস্থা এটা নিয়ে তো কথা একবার হয়েছে। স্যার প্র্যাকটিক্যাল সাবজেক্ট তো মনে হয় 2টা না 3টা দেখছিলাম। আপনারা হচ্ছে কি এই যে ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা দিলেন, যে কয়টা সাবজেক্ট সবগুলোর প্র্যাকটিক্যাল দিছেন না, নাকি কোনোটা বাদ ছিল? হ্যাঁ, সবগুলো প্র্যাকটিক্যাল। আচ্ছা তাহলে পরে এই পর্যন্ত আজকে থাক। আগামী রবিবার অর্থাৎ 2 তারিখে একই সময় তাহলে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।